দেবাঞ্জন বাবু, এই স্লিপার সেল মানে বাংলার মানুষ তো এখন অবাক হয়ে যাচ্ছে যে বাড়ির পাশেই লোক গ্রেপ্তার হচ্ছেন কি না তারা স্লিপার সেলের সঙ্গে যুক্ত। কি এই স্লিপার সেল এবং কিভাবে বোঝা যায়? তাহলে আপনাকে একটু পেছনে নিয়ে যাই। বছর চারেক আগে একটি ছেলেকে গ্রেফতার করা হয় এবং তার আগে কিন্তু আমাদের এনআইএ, আইবি সবাই অত্যন্ত চিন্তিত ছিল, কারণ তাদের কাছে খবর রয়েছিল, তারা দেখতে পাচ্ছিল যে ভারতবর্ষ থেকে আইএসআইএস, যেটাকে দায়েশ বলা হয়, ইসলামিক স্টেট, দায়েশের কোন রিক্রুটার রয়েছে সেটা জানতে পারছে। এবং সেই রিক্রুটার কিন্তু তার কাজ হচ্ছে মেঘের অন্তরালে থেকে ওই মেঘনাদের মতো হাজার হাজার নতুন রিক্রুটমেন্ট করছে, নতুন নতুন ছেলেদের যোগান আনছে। এখন এরা কিছুতেই ধরতে পারছিল না যে কে, এটা বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। সে অনেক কষ্টে এনআইএ এবং আইবি ওরা শেষ পর্যন্ত ট্র্যাক করতে পারে একটি ছেলেকে। ছেলেটি ব্যাঙ্গালোরে থাকে এবং তাকে অ্যারেস্ট করা হলো। তখন জানা গেল সে আইএসআইএস এর পূর্ব এশিয়ার সব থেকে গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় রিক্রুটার। তার নাম মাসুদুর বিশ্বাস এবং সে আমাদের কলকাতার উত্তর 24 পরগনার ছেলে। পড়াশোনায় যথেষ্ট ভালো, আশপাশের প্রতিবেশী থেকে বাবা মা সবাই নিতান্তই চমকিত যে এই ছেলে কি করে রিক্রুটার হতে পারে। এবং সে স্বীকার করে, সমস্ত তথ্য প্রমাণ সমেত তার চার্জশিট দেওয়া হয়। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, প্রায় 20,000 পাতার, আই রিপিট 20,000 পাতার চার্জশিট চায়। এই ছেলেটি কিন্তু ব্রিলিয়েন্ট ছেলে। সে এনআইআইটি থেকে পাশ করেছে, ব্যাঙ্গালোরে একটি প্রতিষ্ঠিত বিদেশি কোম্পানিতে চাকরি করছে সফটওয়্যার স্পেশালিস্ট হিসাবে। এবং সে আইএসআইএস দায়েশের মতো একটা ভয়ঙ্কর টেরোরিস্ট অর্গানাইজেশনের মেন রিক্রুটার পূর্ব এশিয়া, শুধু বাংলা নয়, ভারত নয়, পূর্ব এশিয়ার নয়। এরকম বহু উদাহরণ দেখা গিয়েছে। প্রজ্ঞা দেবনাথের নাম আপনারা বোধহয় সবাই জানেন। এই আমাদের সম্ভবত ধনেখালির মেয়ে, হিন্দু ঘরের মেয়ে। হঠাৎ সে ভ্যানিশ হয়ে যায় প্রজ্ঞা দেবনাথ। ভ্যানিশ হওয়ার পরে যখন আইবি তার বাড়ি পৌঁছায়, বাড়ির লোক তখন জানতে পারে প্রজ্ঞা দেবনাথ বছর চারেক আগে সে ধর্মান্তরিত হয়েছে, হয়ে সেই বাড়িতেই থাকছে যেখানে তার বাবা মা আত্মীয় স্বজন। এবং তারা জানেও না যে প্রজ্ঞা দেবনাথের নাম পরিবর্তন হয়ে গেছে, সে ধর্মান্তরিত হয়েছে এবং সে রিক্রুটার হয়ে গেছে। না, এই প্রজ্ঞা দেবনাথ পালিয়ে যায়, তাকে ধরতে পারা যায় না, সে বাংলাদেশে চলে যায় এবং ক্রমাগত ধীরে ধীরে এটা প্রকাশ্য হয় যে প্রজ্ঞা দেবনাথ এগেন সেও কিন্তু দেশ বা আইএসআইএস ইসলামিক স্টেটের একজন মেন রিক্রুটার। এরকম বহু উদাহরণ রয়েছে। এখন সমস্যা হচ্ছে এই লোকগুলো কে। দেখুন, একটা জিনিস আমাদের বুঝতে হবে যে কোন সন্ত্রাসবাদী সংগঠন যতক্ষণ তাদের মধ্যে নতুন নতুন ছেলে মেয়েরা জয়েন না করছে সেটা বেশি দিন টিকতে পারে না। তার জন্য ওরা প্রচন্ড জোর দেয় যেটা, সেটা হচ্ছে র্যাডিকালাইজেশন। সন্ত্রাসবাদ কিন্তু কোনো মেশিন থেকে বেরোয় না, সন্ত্রাসবাদী এটা একটা প্রসেসের মধ্যে দিয়ে যায়। আমি আপনাকে খুব সাধারণভাবে বোঝানোর চেষ্টা করছি যে যখন আপনি কোনো শস্য বপন করবেন তার আগে আপনার জমি তৈরি করতে হয়। প্রপার জমি তৈরি করার পরে আপনি শস্য বীজ বপন করছেন, তারপর তার প্রচুর দেখাশোনা করছেন, টাইমে জল দিচ্ছেন, গোড়া খুঁড়ে দিচ্ছেন, করে ধীরে ধীরে সেই বীজ ধান তৈরি হচ্ছে, বীজতলা থেকে বীজ ধানটা ছড়িয়ে দিচ্ছেন। তারপরে আপনি 6 মাস পরে, 1 বছর পরে বা নির্দিষ্ট সময় পরে দেখবেন আপনার শস্য ক্ষেতটা শস্যে ভরে গেছে। এক্স্যাক্টলি ঠিক এইরকম ভাবেই যে সন্ত্রাসবাদী যারা রিক্রুটার, তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল। তারা জমি তৈরি করে, জমিতে সঠিক শস্য বীজ বপন করে, সেটাকে নার্চার করে এবং একটা সময় পরে এই যে শস্যর বীজগুলো তারা শস্যের আকার ধারণ করে এবং যাদের আমরা সন্ত্রাসবাদী বলি বা স্লিপার সেল। স্লিপার সেল ব্যাপারটা হচ্ছে এরা কিন্তু কখনোই সামনে আসবে না যতক্ষণ পর্যন্ত ওদের কাছে সঠিক সময় না আসছে বা সঠিক মেসেজ না আসছে। সঠিক মেসেজ আসলে যে হ্যাঁ এবার তোমরা নেমে যাও, এবার তোমরা অ্যাকশনে চলে আসো, তার আগে আপনি কিছুতেই জানতে পারবেন না যে কে সন্ত্রাসবাদী কে সন্ত্রাসবাদী না। আপনার পাশের বাড়ির লোক। এবং যেটা আপনি বলছিলেন আমি শুনছিলাম
যখন রিক্রুট করা হয় এই রকম ভাবে স্লিপার সেলের লোকদের, দুটো জিনিস অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ ভাবে রিক্রুটাররা দেখে। এক, সেই ছেলেটি বা মেয়েটি তার যেন কোনো রকম পাস্ট রেকর্ড না থাকে, ক্রিমিনাল রেকর্ড, পুলিশের খাতায় যেন তার নাম না থাকে, এবং সে রিক্রুটেড হওয়ার পর তাকে পরিষ্কার নির্দেশ দেওয়া হয় যে কোনো রকম তুমি কিছুতেই কোনোভাবে কোনো অপরাধমূলক কাজে যোগদান করবে না, জয়েন করবে না, যাতে পুলিশের নজরে এসে যাও। তুমি একদম সাধারণ মানুষ হিসাবে থাকবে, পাশের বাড়ির মানুষ হিসাবে থাকবে। প্রথমত তোমাকে ধরতে গেলে যাতে আশেপাশের লোকজন বলে হতেই পারে না, আমরা বিশ্বাসই করি না, এক। 2 নম্বর, যতক্ষণ তুমি স্বমূর্তি ধারণ না করছো সুস্পষ্ট অর্ডারের পরে, ততক্ষণ যেন তোমার অস্তিত্ব সম্পর্কে কারোর মনে কোনো সন্দেহ না জাগে। যেমন আমি এক্স্যাক্টলি মাসুদের কথা বললাম, আমি প্রজ্ঞা দেবনাথের কথা বলছি। একটি মেয়ে, সে ধর্মান্তরিত হয়ে আইএস জয়েন করেছে, দায়েশ জয়েন করেছে, সারা পৃথিবীর কুখ্যাততম একটা সন্ত্রাসবাদী জঙ্গি সংগঠন। তার বাবা মা জানতে পারতো না, সেটা জানতে পারলো যখন সে ভারত থেকে পালিয়ে বাংলাদেশ চলে গেল। তো এটা হচ্ছে স্লিপার সেলের কাজ, এবং স্লিপার সেলের প্রত্যেকে ওরা রিক্রুট করে। আজকে আমি 10 জনকে রিক্রুট করলাম, 10 জনের ব্রেন ওয়াশ করা হলো, তাকে ট্রেনিং দেওয়া হলো। এই 10 জন প্রত্যেকে 10 জন করে 100 জনকে করবে, সেই 100 জন আবার 10 জন করে, এরম ভাবে 100 থেকে 1000, 1000 থেকে 10,000, যেটা জিওমেট্রিক প্রোগ্রেশন বলে, সেরকম ভাবে এটা বাড়তে থাকে। আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি যে পশ্চিমবঙ্গে 2 ধরনের মাদ্রাসা হচ্ছে, সারা ভারতবর্ষে রয়েছে। একটা হচ্ছে নর্মাল মাদ্রাসা, একটা হচ্ছে খারিজি মাদ্রাসা। নর্মাল মাদ্রাসা নিয়ে কোনো সমস্যা নেই, সেটা ঠিক আছে, ধর্মের শিক্ষা দিচ্ছে বা ধর্ম সম্পর্কিত বা যা হোয়াট এভার, ঠিক আছে, অনুমোদিত, এবং তাদের একটা সিলেবাস থাকে, তারা সেই হিসেবে পড়াশোনা করছে, আমাদের কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে খারিজি মাদ্রাসা। খারিজি মাদ্রাসা যাদের কোনো রকম অনুমতি নেই, যাদের কোনো সিলেবাস হয় না, তাদের কি পড়ানো হচ্ছে কোনো মনিটরিং হয় না, রাজ্য শিক্ষা দপ্তর কোনো মনিটরিং করতে পারে না, কারণ এরা অনুমোদিত। পুলিশ কোন রকম ভেরিফাই করে না যে কে আসছে, কারা পড়ছে, কারা পড়াচ্ছে, কিচ্ছু জানে না। এই 3-4 দিন আগে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, তিনি একটা টিভি চ্যানেলে সাক্ষাৎকারে বলেছেন যে 2011 অবধি পশ্চিমবঙ্গে নাকি 11,000 খারিজি মাদ্রাসা ছিল। আমি রিপিট করছি, 11,000 খারিজি মাদ্রাসা 2011 অবধি, মানে যার কোনো মানে trace যার নেই। কোনো যার কোনো যার trace কোনো নেই। ট্রেস, মানে কি, সরকারের কোনো অনুমোদন নেই, সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই, সরকারের কাছে কোনো খবর নেই যে কারা পড়ছে, কি পড়ানো হচ্ছে এবং কারা পড়াচ্ছে, কোথাকার যোগসূত্র। 11,000 2011 অবধি। এবং তারপর হুমায়ুন কবির এটাও বললো যে নিশ্চয়ই গত 13-14 বছরের সংখ্যাটা আরো অনেক বেড়েছে। এবার আমি ধরে নিচ্ছি সেটা 18 থেকে 20,000 হলো। এবার যদি 20,000 খারিজি মাদ্রাসা পশ্চিমবঙ্গে থাকে, এবং যেটা বিশ্বব্যাপী অভিযোগ যে খারিজি মাদ্রাসাগুলোতে এই র্যাডিকালাইজেশনের শিক্ষা দেওয়া হয়, ব্রেন ওয়াশ করা হয়, কারণ এর উপর কোনো নিয়ন্ত্রণ নেই, না পুলিশের না সরকারের না শিক্ষা দপ্তরের। 20,000 খারিজি মাদ্রাসা থেকে আপনি যদি 3 জন করে এক একটি খারিজি মাদ্রাসা থেকে দেখেন যে 3 জন করে চলুন এখানে র্যাডিকালাইজ হচ্ছে, 400 ছেলে পড়ছে, মেয়ে পড়ছে, বা 300 ছেলে মেয়ে পড়ছে, আমি তার মধ্যে থেকে জাস্ট 3 জনকে নিলাম। 20,000 খারিজি মাদ্রাসা থেকে গত 14-15 বছরে 60,000 স্লিপার সেলের লোক বেরিয়েছে। এরপরও আমরা নিশ্চিন্তে থাকবো, এবং এটা তৃণমূলের বিধায়ক বলছেন। আপনার মনে আছে 2002 সালে সম্ভবত তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এই খারিজি মাদ্রাসার ব্যাপারে একটা তুলেছিলেন যে খারিজি মাদ্রাসা নিষিদ্ধ করা হোক, কারণ এর উপর কোনো নিয়ন্ত্রণ নেই। 24 ঘন্টার মধ্যে বুদ্ধবাবুকে ডিগবাজি খেতে হয়, রাজনৈতিক ডিগবাজি, কারণ ওনার পলিট ব্যুরো বা ওনার রাজ্য কমিটির মেম্বাররা ওকে বলেন যে এই খারিজি মাদ্রাসা নিয়ে আওয়াজ করলে তো কেলেঙ্কারি হয়ে যাবে, আমাদের ভিত্তি যেটা সমর্থনে, জনসমর্থনের সংখ্যালঘু ভোট আমাদের থেকে সরে যাবে। 24 ঘন্টার মধ্যে বুদ্ধবাবু বললেন যে না, আমি এরকম কিছু বলিনি, আমার কথাকে বিকৃত করা হয়েছে। যে এই যে ট্রেন্ডটা, এই ট্রেন্ডটা চলে আসছে।